অনিয়মের চেষ্টা হলেই ভোট গ্রহণ স্থগিত, উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে ইসি। প্রাইমারি স্কুলে প্রতিমন্ত্রীর অভিযান, 2 শিক্ষক বরখাস্ত, 1 শিক্ষা কর্মকর্তাকে শোকজ। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে আরও 4 মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি আরেকজন। রাজধানীর বাতাসে ক্ষতিকর 10 ধাতব কণা, অন্তত 88 স্থানে বড় স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। উপজেলা নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে স্থগিত হবে ভোট গ্রহণ। নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 1 লাখ সদস্য। প্রথম ধাপে 78 উপজেলার নির্বাচনের আগে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, সুষ্ঠু ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিতরণ হয় ব্যালট পেপার, বাক্স, সিলসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল পদক্ষেপ আমরা নিয়েছি। এক্ষেত্রে তাদেরকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো রকম অনিয়মের কোনো আমরা পাই, তাহলে আমরা সেখানে আমরা ভোট গ্রহণ বন্ধ করে দিতে বাধ্য হব। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান, তফসিলে 87 উপজেলায় ভোটের কথা থাকলেও আদালতের নির্দেশে ও অনিয়মের শঙ্কায় 6 উপজেলায় ভোট স্থগিত করা হয়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 উপজেলায় সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছে। এ কারণে ভোট গ্রহণ হচ্ছে 78 উপজেলায়। অতিরিক্ত সচিব আরও জানান, ভোট তদারকির জন্য 13টি মনিটরিং সেল খোলা হয়েছে। অনিয়মের খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন। নির্বাচনের নিরাপত্তায় এরই মধ্যে টহল শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে তৎপর নির্বাহী ও বিচারিক হাকিমেরা। নির্বাচন শেষ পর্যন্ত যাতে কেউ কোনো দুষ্কৃতকারী কোনো ঝামেলা করতে না পারে, তার জন্য আমাদের প্রিপারেশন সম্পন্ন করা হয়েছে। আশা করি ফ্রি ফেয়ার ইলেকশন করতে আর কোনো বাধা নেই। নির্বাচনী এলাকায় শনিবার মধ্যরাত থেকে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 12 মার্চ ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। রোববার সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসুর ভোটের প্রচার। শেষ দিন নানা প্রতিশ্রুতি নিয়ে জোর প্রচারে ছিল ছাত্রলীগ। ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে হঠাৎ করেই ক্যাম্পাসে প্রচারে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পরে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে ছাত্র সমাজের নেতাকর্মীরা। শেষ মুহূর্তের ভোটের প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তবে সবাইকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ। এ সময় মধুর ক্যান্টিনের সামনে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে তারা। ধর্মভিত্তিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রচারে ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের অভিযোগ, এসব তথ্য প্রশাসনকে দিলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। যে পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ যে ছাত্র সংগঠনগুলো আছে, মৌলবাদী সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি, জাতীয় ছাত্র সমাজের মতো সামরিক স্বৈরাচারের অগণতান্ত্রিক শক্তি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রাজনীতি করার এখতিয়ার রাখে না। এদিকে শেষ দিনের প্রচারে নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ অন্যান্য সমস্যা দূর করার অঙ্গীকার ছাত্রলীগের। হলে হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি। আশা করি আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে 11 তারিখ জয়যুক্ত করবেন। আর ইশতেহার ঘোষণা করে ছাত্রদল দিচ্ছে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত সহ নানা প্রতিশ্রুতি। আমরা শেষ অবধি এই নির্বাচনে থাকতে চাই। আমরা সকলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত আছে জানিয়ে প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে প্রশাসন। সেরকম একটি অবস্থান আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সকল শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারবে, সেরকম একটি সুযোগ হলগুলোতে আমরা সৃষ্টি করেছি। ডাকসু নির্বাচনের ভোট সোমবার, রোববার 18টি হলে পৌঁছবে নির্বাচনী সরঞ্জাম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে শাহবাগে ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে নিষেধাজ্ঞার কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন ২৪ ঘন্টায় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ এ সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। বিশ্ববিদ্যালয়ের 7টি জায়গায় পুলিশ ও র্যাবের ব্যারিকেড থাকবে বলে জানান তিনি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভোট কেন্দ্রগুলো এরই মধ্যে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, ভোটারদের আর্চওয়ের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে, এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে যাতে সাধারণের চলাচলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ইভিএমে ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরা যাবে না। সিইসির এমন বক্তব্যে প্রমাণ হয় 30 ডিসেম্বর ভোটে অনিয়মের অভিযোগ সত্য। বিকেলে মতিঝিলের নিজ চেম্বারে গণফোরামের নির্বাহী কমিটির সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, একাদশ সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংবিধান ভোটারদের যে অধিকার দিয়েছে তা প্রশাসনের কর্মকর্তারা রক্ষা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলেও জানান ডক্টর কামাল। মুকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন। নারী অবমাননাকর মন্তব্য করার আগে নারীর প্রতি মহানবীর মনোভাব অনুধাবন করতে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা বাড়ানো জরুরি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে বাংলাদেশ। তারপরও নারী অধিকার নিশ্চিত করতে 8ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্মীয় অজুহাত দেখিয়ে সমাজে নারীকে অবহেলা করা হতো, তবে সরকারের নানা উদ্যোগে ধীরে ধীরে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। আমাদের অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তারা, আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চাকরি করতেন, এবং পরবর্তীতে তিনি তাকে বিবাহ করার ফলে তিনি কিন্তু সুযোগ পান, এবং তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন বিবি খাদিজাই প্রথম নারী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। নারী অধিকার ও ক্ষমতা আদায়ে নিজেদের সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখতে হবে, যে শুধু আইন করলে বা এতে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না। এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমাদের সকলে মা বোনেরা যারা আছেন বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, এবং নারী পুরুষ সকলেই এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে নানা প্রতিকূলতা পেরিয়ে সফল 5 নারীর হাতে জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাইমারি স্কুলে অনিয়ম খুঁজতে ঢাকায় অভিযান চালালেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। 3টি সরকারি স্কুলে গিয়ে 2 শিক্ষিকাকে বরখাস্ত করলেন তিনি। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও ব্যবস্থা না নেয় এক শিক্ষা অফিসারকে শোকজ করেছেন প্রতিমন্ত্রী। এখন থেকে এই অভিযান চলবে বলে জানান তিনি। ঢাকার সরকারি প্রাইমারি স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। এছাড়া শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও পুরনো।
এসব খুঁজতে ভাসানটেক, ইব্রাহিমপুর ও নাখালপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি প্রমাণ পান ইব্রাহিমপুরের স্কুলে 2 মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত শিক্ষিকা আফরোজা পারভিন। তাকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ছুটি বলতে উনি বরাবরই অনেক আগে থেকেই ডিজি অফিসের যে প্রোগ্রামগুলো, শিক্ষা সপ্তাহ, আপনার যেমন বই বিতরণ অনুষ্ঠান, মানে বিভিন্ন দিবসগুলোতে উপস্থাপনার কাজ, এগুলোতে উনি করে থাকেন। সেখান থেকে প্রতিমন্ত্রী যান নাখালপাড়া প্রাইমারি স্কুলে। দেখতে পান এক প্রাথমিক শিক্ষা অফিসারের স্ত্রী শিক্ষিকা রীতারানী দাস 3 বছর ধরে স্কুলে আসছেন না। অভিযোগ পাওয়া যায় স্বামীর ক্ষমতার সুযোগ নিচ্ছেন তিনি। নাখালপাড়া আসে আরেক অভিনব ঘটনা লক্ষ্য করলাম, সেটা হলো ক্ষমতার কিভাবে অপব্যবহার হয়। কোনোদিনই সেই স্কুলে আসে না। আমি তার খাতাপত্র চেক করে আমি অলরেডি তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। ইতিমধ্যে ওরা নাকি নতুনভাবে এটা জানার পরে হয়তো যে নতুনভাবে কিছু করার, ব্যাক ডেটে কিছু করার চেষ্টা করতেছে। দায়িত্ব নেওয়ার পর এরকম 2 বার ঝটিকা অভিযান চালালেন প্রতিমন্ত্রী। বললেন প্রাথমিক শিক্ষার মান ও শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুসহ আজ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 5 জনের মরদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ দুর্ঘটনায় আহত শাহজালালের স্ত্রী শাহিদা। তার সন্ধানে অভিযান অব্যাহত আছে। বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীদের সন্ধানে শনিবার সকাল থেকেই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। বেলা 12:30টার দিকে তারা উদ্ধার করে 7 মাস বয়সী জুনায়েদের মরদেহ। এর আগে সকালে শিশু জুনায়েদের বাবা দেলোয়ার এবং দুর্ঘটনায় আহত শাহজালালের 2 মেয়ে মিম ও মাহির মরদেহ উদ্ধার করা হয়। আর শুক্রবার উদ্ধার করা হয় শিশু জুনায়েদের মা জামশেদার মরদেহ। ওই বোটেতে নামার আগেই নৌকালা নিয়ে চলে যায় যে আমরা 20 টাকা ভাড়া দিয়ে আমরা লঞ্চ উঠাই দিব। এই লঞ্চ উঠাই দিতে গেলেই যত দুর্ঘটনা এইভাবে শব্দ দুর্ঘটনা এইভাবে হইতেছে। শুরু থেকেই উদ্ধার কাজকে কঠিন ও ঝুঁকিপূর্ণ বললেও ফায়ার সার্ভিস জানায় সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান। অপারেশন গাইডলাইন্স অফ প্রিন্সিপালস আমরা অনুসরণ করছি। এতে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে, আপনার ডিসিশন মেকিং আছে, লিডার বিহেভিয়ার আছে, ক্লোজ লুপ কমিউনিকেশন আছে। এই অপারেশন গাইডলাইন্স অনুসরণ করে আমরা এই অপারেশন কার্যক্রমটা পরিচালনা করছি। উদ্ধারকারী দলের প্রধান মনে করেন মাঝ নদীতে নৌকায় যাত্রী তোলা বন্ধ না হলে এমন দুর্ঘটনা থামানো যাবে না। এই লঞ্চের কাছে কোনোভাবেই এই ছোট নৌকা নিয়ে আসা উচিত না। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে নিরাপত্তার একটা বিঘ্ন। এরকম যদি বন্ধ না হয় তাহলে এরকম দুর্ঘটনাও বন্ধ করা সম্ভব না। এরই মধ্যে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো শরীয়তপুরের সখীপুর গ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটের লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ হন। বেঁচে যাওয়া একমাত্র যাত্রী শাহজালাল পঙ্গু হাসপাতালে ভর্তি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে মর্মান্তিক মৃত্যুর শিকার একই পরিবারের 5 জন। এখনও নিখোঁজ একজন। শরীয়তপুরের তারাবুনিয়ার জামশেদার পরিবারের সদস্যরা যাচ্ছিলেন চাচাতো বোনের বিয়ের উৎসবে। পথে এমন পরিণতিতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানিয়েছেন শোকাহত স্বজনেরা। ছোট বোন খাদিজার বিয়ের উৎসবে যোগ দেওয়া হলো না জামশেদার। বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারান তিনি। শুধু জামশেদাই নয়, একই পরিণতি বরণ করতে হয়েছে স্বামী দেলোয়ার, ছেলে জুনায়েদ, ভাইয়ের বউ রাশিদা ও তার 2 শিশু সন্তান মিম ও মাহিকেও। মর্মান্তিক দুর্ঘটনা মুহূর্তেই উৎসবকে পরিণত করেছে শোকের বাড়িতে। স্থগিত হয়েছে বিয়ের অনুষ্ঠান। বিয়ে খাইতে অনেক এখন আমরা এই আয়াদেহি এই দুর্ঘটনা হয়ে গেছে। এখানে গায়ে হলো চলতেছিল, তারপর খবর আসছে যে মানুষ মারা গেছে। তারপর গায়ে হলুদ বন্ধ করে তারপর মানুষ কান্নাকাটি করতেছে লাশের অপেক্ষায়। দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে শোকাহত এই পরিবার। এই লঞ্চে আমার যে ক্ষতি করছে এই ঘটনা যে পরে আর না হয়, আর অন্য মানুষের বুক যে খালি না হয়। এরা একদম দূরত্ব যায় না, মনে করেন দক্ষিণ মিও যায় না, একটু দূরত্ব যাইতে হইব। যেখানে পড়ছে এখানে কি আর থাকবো, একটু দূরে যাইতে আছে না, দূরে বি যায় না এরা। এদিকে দুর্ঘটনার জন্য লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটলো। আর যেই ফ্যামিলিটা দুর্ঘটনা ঘটলো ওরাই একটা এই ফ্যামিলির আয়ের উৎসব ছিল। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান জামশেদার ভাই শাহজালাল।
তবে লঞ্চের প্রোপেলারে কাটা পড়ে তার দুটি পা। বর্তমানে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহজালাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার সঙ্গে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক আবু নাসার রিজভী জানিয়েছেন, সকালে কৃত্রিম সাপোর্ট যন্ত্র সরিয়ে নেওয়ার পর তিনি কথা বলতে পারছেন। আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক রয়েছে, এছাড়া হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। দুর্বলতা কেটে গেলে আগামী 2-1 দিনের মধ্যেই ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানান তিনি। সিঙ্গাপুরের ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। গত সোমবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর তেজগাঁওয়ে দুপুরে মাদক বিরোধী সমাবেশে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশে মন্ত্রী আরও জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে। কারাগারগুলোতে বেশিরভাগই মাদক সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণের জন্য যোগাযোগ করছেন। সমাবেশে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, মাদক থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন প্রায় 70 লক্ষের কথা কেউ কেউ বলছেন। এটার ভয়ঙ্কর ফিগার। সেজন্যই আমাদেরকে আজকে ঝেড়ে দাঁড়াতে হয়েছে। সেজন্যই আমরা মনে করি আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটা প্রতিরোধ করব। খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। গত রাত 11:30টায় গোলাগুলির এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে 50টি ইয়াবাসহ মিরাজুল ইসলাম মিরাজকে সেনপাড়া থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে দৌলতপুরের কৃষি কলেজের পিছনে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে নিহত হন মিরাজ। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, গুলি ও চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। এবছরের মধ্যে রাজধানীর পূর্বাচল উপশহর বসবাসের উপযোগী করার ঘোষণা দিলেন গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। সময়মতো প্রকল্পের কাজ শেষ না করায় রাজুকের উপর অসন্তোষ জানান তিনি। সকালে পূর্বাচল প্রকল্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, যাদের গাফিলতির কারণে দেরি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৬,২২৭ একর জমি নিয়ে ১৯৯৫ সালে পূর্বাচল প্রকল্পের কাজ শুরু করে রাজু। এটি শেষ করার কথা ছিল ২০১০ সালে। ৩০টি সেক্টরে বিভিন্ন আকারে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫,০১৬টি প্লট। এখন পর্যন্ত প্রায় ১৫,০০০ প্লট গ্রাহককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজ শেষ হয়েছে ৬০ ভাগের। হস্তান্তরের অপেক্ষায় আরও ১০,০০০ প্লট। প্রকল্পের কাজ দেখতে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। শুরুতেই সেনাবাহিনীর ১০০ ফুট খাল খনন প্রকল্পের কাজের অগ্রগতি তদারকি করেন মন্ত্রী। এ সময় তিনি জানান, নভেম্বরের মধ্যে শেষ হবে খাল খননের কাজ। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছি। নভেম্বরের ভিতরে ওই প্রকল্পটা শেষ হবে। ৪৫ কিলোমিটার লম্বা একটি লেক হতে যাচ্ছে। এটা বোধহয় বাংলাদেশে অন্য কোনো প্রজেক্টে এত বড় লেক নাই। আমরা আশা করি যে এ বছরের ভিতরে আমাদের কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন হবে। মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ২০১৯ সালের মধ্যে পূর্বাচলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে এবং ২০২১ সালের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে। আমরা ২০১৯-এর ভিতরে নাগরিক সেবা দিয়ে সকল বরাদ্দ প্রাপকরা বসবাস করতে পারবেন, সেটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। সময় বাড়ানোর কারণে এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে দাঁড়িয়েছে ৭,৭০০ কোটি টাকা। এই বাজেট আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। প্রজেক্টের ব্যয় বাড়ানো এটা কোনোভাবেই আমরা করব না, এটা সরকারি সিদ্ধান্ত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে হাতে গোনা ৪-৫ জন ব্যবসায়ী চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। সেজন্য মাঝে মাঝেই চালের বাজার অস্থির হয়ে ওঠে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক সেমিনারে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই বাজার নিয়ন্ত্রণে চালসহ সব ধরনের ব্যবসায় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ বাজার নিয়ন্ত্রণে নির্ধারিত সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন 2016 সালে কাজ শুরু করলেও এখনও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। টেকসই উন্নয়নে কমিশন কিভাবে ভূমিকা রাখতে পারে সেজন্য আয়োজন করা হয় এই সেমিনার। এতে বক্তারা বলেন, ব্যবসায়িক খাতে প্রতিযোগিতার সৃষ্টি না হলে জনসাধারণ সুফল পাবে না। বাজারে একক নিয়ন্ত্রণ থাকলে তা অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর। নিয়ন্ত্রণে আনেন, তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে না, সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে যে সমস্যা, আমি মনে করি ওই জায়গাটায় কম্পিটিটিভ কমিশন তারাও সঠিক কাজটি করতে পারবেন। কম্পিটিশন কমিশন খালি যে এনফোর্সমেন্ট করবে তা না, কম্পিটিশন পলিসি ক্যান অলসো বি এ গাইড। তারা কিন্তু এই ভালো ভালো দিকগুলো গাইডও করতে পারে, বিভিন্ন রেগুলেটরকে বলতে পারে যে এই কাজটি করলে পরে এটা ভালো হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বাজার নিয়ন্ত্রণে আরও কাজ করার আছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। টেকসই উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে সব ক্ষেত্রেই। ব্যবসায়ীরা যোগসাযোগের মাধ্যমে পণ্যের মূল্য ইচ্ছামতো বাড়িয়ে দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে কমিশনকে। অল্প কিছু সংখ্যক চালের উৎপাদনকারী সেই সব মিলারা, তাদের প্রভাব রয়েছে এটাতে। গ্রোয়ার যারা কৃষক তারাও বেনিফিটেড হচ্ছে না। তাহলে সেখানে যদি আরও বেশি কম্পিটিশন থাকতো তাহলে এই সুযোগটা হয়তো পেত না। আমার ধারণা সাথে আমরা আলোচনায় বলেছি 4-5 জন বড় ব্যবসায়ীরাই মনোপলি বা এই সুবিধাটা নিয়েছে। আইনের প্রয়োগ করা ছাড়াও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার বিষয়েও প্রস্তাবনা আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ না হলে পোলট্রি খাতকে রপ্তানিমুখী করা সম্ভব নয় বলে মনে করেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পোলট্রি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কিছু হাঁস মুরগির খামারে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। এর ক্ষতি সম্পর্কে না জেনেই খামারিরা এটি করছেন। ট্যানারির বর্জ্য দিয়ে হাঁস মুরগির খাবার তৈরি বন্ধের উপর জোর দেন তিনি। এজন্য খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পোলট্রি খাতকে এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ খেলাপি হওয়া এবং কর পরিশোধ না করার প্রবণতা কম। বিকেলে সিডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনায় কথা জানান তিনি। আইএফআইসি ব্যাংকের সহায়তায় অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস ওমেন এন্টারপ্রেনিয়র্স বাংলাদেশ AGWB আয়োজিত আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংক খাতে বর্তমানে 12 ভাগ নারী কর্মরত, তবে 2030 সাল নাগাদ এই হার 50 ভাগে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। নারীর উন্নয়নের জন্য প্রথমে ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে বলেও মত দেন আলোচকরা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য $16.5 কোটি অনুদান দেবে বিশ্বব্যাংক। দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের জন্য এ অর্থ বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সংস্থাটি। ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় হবে। এর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। দুর্যোগের আশ্রয়কেন্দ্র, সড়ক, ফুটপাত, সেতু নির্মাণ এবং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও রাস্তায় বাতি স্থাপন করা হবে এই প্রকল্পের আওতায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এর মাধ্যমে স্থানীয়রাও উপকৃত হবে বলে আশা করছে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যান চেন। চলমান পাক ভারত উত্তেজনা পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল জোসেফ ভোটেল জানান, সন্ত্রাসবাদের কারণেই দুদেশের বিবাদ মীমাংসা হচ্ছে না। এছাড়াও কাশ্মীর সংকটের সমাধান না হলে এ অঞ্চলে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে পুলওয়ামার হামলার জেরে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই রাশিয়ার কাছে থেকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ধার নিয়েছে ভারত। 2025 সাল থেকে 10 বছরের জন্য $300 কোটি ব্যয়ে এই সাবমেরিন ধার নিতে মস্কোর সঙ্গে চুক্তি করে দিল্লি। এর মাধ্যমে কেবল পাকিস্তান নয়, সমরাস্ত্রের দিক থেকে চীনকেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। তবে এই চুক্তি নিয়ে বিস্তারিত জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপালকে বড় বাধা মনে করছে বাংলাদেশ। শুরুতে তাই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় লাল সবুজ। সে লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত পরীক্ষা এড়ানোর ছক করছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
কাল নেপাল যাচ্ছে সাবিনা মৌসুমীরা। মিয়ানমারের সফল মিশন শেষে বিশ্রাম মেলেনি। নতুন অ্যাসাইনমেন্ট নারী সাব চ্যাম্পিয়নশিপ। সবশেষ আসরের রানার্স আপ বাংলাদেশ। গত আসরের চেয়ে অভিজ্ঞতা ও শক্তিমত্তা বেড়েছে। তারপরও ফাইনাল খেলাটা সহজ হবে না। সাফে লাল সবুজদের বড় প্রতিপক্ষ ভারত ও নেপাল। বয়স ও অভিজ্ঞতাও এগিয়ে তারা, তাই ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা। প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। তবে সেমিতে শক্তিশালী ভারতকে এড়ানোর ছক কষছেন হেড কোচ গোলাম রব্বানী। আমার ব্যক্তিগত টিমের উপরে যে আস্থা, সেটা হলো আমাদের প্রথমেই সেমিফাইনাল যেতে হবে। যেটাই বলি, সেমিফাইনাল আমাদের খেলতে হবে। আর সেমিফাইনালে যখন আমরা যাব, তখন আমরা অবশ্যই আমাদের মেয়েরা 100 ভাগ চেষ্টা করবে যে আমরা ফাইনালে যাব। গ্রুপে ভালো কিছু করে আমরা সেমিফাইনালটা ফেস করব ওই গ্রুপের রানার্স আপের সাথে। আর ওই গ্রুপের রানার্স আপের সাথে যদি আমরা ফেস করি, অবভিয়াসলি আমরা ফাইনাল খেলবো। আমাদের মেয়েদের সেই আত্মবিশ্বাস আছে। প্রায় 3 বছর ধরে আবাসিক ক্যাম্প করছে বাংলাদেশ। নিয়মিত অংশ নিচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টে। একসঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলায় সঠিক কম্বিনেশন গড়ে উঠেছে। তাই সাফে ভালো কিছুর স্বপ্ন দেখছেন অধিনায়ক সাবিনা খাতুন। ইন্ডিয়া এবং নেপালে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স এবং বয়সের দিক দিয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। বাট আমি মনে করি যে আমাদের যে টিমটা এখন আছে, আমরা একটা খুব চ্যালেঞ্জিংমূলক একটা খেলা আমরা খেলতে পারবো, এটা আমি আশা করি। 12 মার্চ নেপালের বিরাটনগরে বসছে পঞ্চম আসর। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভুটান। 14 মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাবিনাদের সাবমিশন। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান। আরেক ম্যাচে ফতুল্লায় শাহিনপুকুরকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম দুলেশ্বর। মিরপুরে খেলাঘরের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় 2 উইকেটে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন শফিউল ইসলাম। টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনি। মাত্র 26 রানে 6 উইকেট হারায় গাজী গ্রুপ। এরপর তৌহিদ তারিক ও শামসুল ইসলাম প্রতিরোধ করেন। জুটিতে আসে 101 রান। তৌহিদকে ফেরান আশরাফুল। 71 রানে অপরাজিত থাকেন শামসুল। 32 রানে 5 উইকেট নিয়েছেন শফিউল। জবাব দিতে নেমে 87 রানে 6 উইকেট হারায় মোহামেডান। তবে রাকিবুল হাসানের অপরাজিত 82 রানে জয় পায় মোহামেডান। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। অনিয়মের চেষ্টা হলে ভোট গ্রহণ স্থগিত। উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে ইসি। প্রাইমারি স্কুলে প্রতিমন্ত্রীর অভিযান। 2 শিক্ষক বরখাস্ত, 1 শিক্ষা কর্মকর্তাকে শোকজ। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে আরও 4 মরদেহ উদ্ধার। এখনো খোঁজ মেলেনি আর একজন। রাজধানীর বাতাসে ক্ষতিকর 10 ধাতব কণা। অন্তত 88 স্থানে বড় স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। এই ছিল এখনকার সংবাদ।